এক আফ্রিকা গ্যাং আফ্রিকাকে গায়েব করে দেওয়ার জন্য এমন এক ডিভাইস বানিয়ে ফেলে যেটা দিয়ে পুরো আমেরিকাকে তুলো তুলো করা সম্ভব। কিন্তু ঠিক ওই সময়ে এই আফ্রিকা গ্যাংকে শাটডাউন করতে হঠাৎ আবির্ভাব ঘটে এক ভয়ানক স্নাইপারের। সেই স্নাইপার একে একে হেডশট দিয়ে উড়িয়ে দিতে থাকে সেই আফ্রিকা গ্যাংয়ের এক একজনকে। ভাইরে ভাই, এই মুহূর্তে কতগুলো যে হেডশট আর স্নাইপার শট আছে তা তুমি গুণে শেষ করতে পারবে না। বলছিলাম 2025 সালে শুদ্র রিলিজ হওয়া স্নাইপার দ্য লাস্ট স্ট্যান্ড মুভির কথা। যারা স্নাইপার মুভি দেখতে ভালোবাসো তারা মারাত্মক এনজয় করবে আজকের এক্সক্লেমেশন। তাই যারা আজকেও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ এই অস্থির মুভির জন্য একটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর পেছাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সক্লেমেশন। মুভির শুরুতে ব্যাকগ্রাউন্ড ভয়েস যে আমরা জানতে পারি একটি আফ্রিকার বেস থেকে তাদের পাঠানো একটি এসকর্ট সহ একটি স্নাইপার টিমকে ইনস্ট্রাক্ট দেওয়া হচ্ছে সেখানে কতজন ঘাট রয়েছে, কিভাবে এই বিল্ডিং এর ভেতরে ঢুকতে হবে, এমনকি সেখানের বাতাসের গতিবেগ সহ দুর্দান্ত ক্যালকুলেশন করে তারা তাদের পাঠানো স্নাইপারকে জানিয়ে দিচ্ছে। কিছু দূরে আমরা স্নাইপারের কিউবের মধ্য দিয়ে বেশ কয়েকজন গার্ডকে দেখতে পাই যারা হাই সিকিউরিটি মেনটেন করে পুরো বিল্ডিং ঘিরে রেখে প্রোটোকল দিচ্ছে। এখন এই আমেরিকা স্কোয়াড এখানে কি করতে এসেছে আর এই ঘাটগুলো কেন ইরম করা ভাবে এত প্রোটোকল দিয়ে রেখেছে তার কাহিনী জানার আগে হঠাৎ কোথা থেকে স্নাইপার বুলেট আসে তাদের বুকের মধ্যে। কারো মাথায় হেডশট লেগে তারা মাটিতে পড়ে যেতে থাকে। এভাবেই চলতে থাকে নিখুঁত স্নাইপার শট। এভাবে স্নাইপার শটকে ফ্রন্ট লাইনে থাকা সকল গার্ড মাটিতে ঘুরে পড়ে গেলে এবার আমরা দেখতে পাই যে এই স্নাইপার শটগুলো এসেছে তাদের আস্তানা থেকে প্রায় 500 মিটার দূরের এক পাহাড়ের জঙ্গলের মধ্য থেকে। আর এই পাহাড়ের মধ্যে নিজেদের একদম ঘাপটি মেরে লুকিয়ে রেখেছে দুইজন স্কোয়াড স্নাইপার। ফ্রন্ট লাইনের সকল ঘাটকে উড়িয়ে দিয়ে এবার তারা বেজের ইনস্টেশন নিয়ে ফাইনালি এবার গেটের দিকে স্নাইপার তাক করে। ঠিক আগের মতো বেজ থেকে সেই ঘাটের দূরত্ব এবং বাতাসের গতিবেগ এই দুই স্নাইপারকে জানিয়ে দেওয়া হয়। এবার তারা টিগারে হাত লাগায় ফাইনালি শট করার জন্য। অর্ডার পাওয়া মাত্রই দুইজন স্নাইপার মিলে শুরু করে একসাথে হেডশট। এভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তারা গেটে দাঁড়িয়ে থাকা সকল ঘাটদের ডাউন করে দেয়। আর এই সুযোগে তাদের আরেকটি স্কোয়াড ফোর্স সহজে সেই বিল্ডিং এর ভেতরে ঢুকে যেতে থাকে। এখানে চলো তোমাদের জানিয়ে দেই এই স্কোয়াড টিম সহ দুইজন স্নাইপার এখানে কোন মিশনে এসেছে এবং শেষ পর্যন্ত এদের সাথে কি ঘটেছিল। এখান থেকে মুভির সিন শিফট হলে আমাদের 24 ঘন্টা বা 2 দিন আগে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আর আমরা এখানে একটি মরুভূমির মধ্যে একটি প্রাইভেট জেট ল্যান্ড করতে দেখতে পাই। বিমান ল্যান্ড করার পর সেই বিমান থেকে একজন লোককে একটি বিশাল ব্যাগ নিয়ে সেই প্লেন থেকে বেরিয়ে আসতে দেখতে পাই। আর সেখানে এই লোককে রিসিভ করতে আসে আমেরিকার সেন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড যার নাম মুরাইজ। আর এখানে আমরা প্লেন থেকে আসা এই লোকের পরিচয় জানতে পারি। এই লোকের নাম হলো ব্যান্ডন ব্যাগের, যে হয়েছে আমেরিকার একজন সার্ভিস স্নাইপার। তার এমন কোনো মিশন নাই যে মিশন থেকে ব্যান্ডন ব্যাগে ব্যর্থ হয়ে ফিরে এসেছে, কারণ সে যে মিশনে যায় তার টার্গেট কখনো মিস হয় না। শুধু এটা না, পৃথিবীর বাগা বাগা মাফিয়া সহ বিশাল বিশাল রাগবলকেও তার স্নাইপার দিয়ে ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে। আর তার এই বিশাল ব্যাগের মধ্যে রয়েছে তার সেই কাস্টমাইজ ব্যারেট 50 ক্যালিবারের স্নাইপার রাইফেল। এখান থেকে তাকে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় সেন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চিফ তাকে এই মিশনের ডিটেলস বুঝিয়ে দিতে থাকে। আর আমরা এখানে জানতে পারি যে এই ব্যান্ডন নামে মারাত্মক স্নাইপারকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। ব্যান্ডন প্যাকেটকে এখানে নিয়ে আসা হয়েছে একটি আফ্রিকার ভয়ানক গ্যাংকে স্নাইপার শট দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য, কারণ তারা আমেরিকার মধ্য থেকেই আমেরিকাকে গায়েব করে দেওয়ার জন্য একটি প্ল্যান করেছে। এজন্য তাদের যে কোনো মূল্যে সেই গ্যাংকে ডাউন করতে হবে। এই সব কিছু বলতে বলতে তারা ব্যান্ডন ব্যাগকে নিয়ে বেজে চলে আসে। গাড়ি থেকে নামার সাথে সাথে ব্যান্ডনের সামনে চলে আসে তার এক পুরনো বন্ধু যার নাম জিরো। এই জিরো নামে লোকটা এক সময় আমেরিকার সেন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ব্যান্ডন ব্যাকেটের সাথে অনেক ভয়ানক মিশন কমপ্লিট করেছে। এখানে যখন সেন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চিফ মুরাইজ বুঝতে পারে যে জিরো এবং ব্যান্ডন ব্যাকেট আগে থেকে পরিচিত, এবারে সে জিরোকে দায়িত্ব দেয় ব্যান্ডনকে তার বাকি টিমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। জিরো তার বন্ধু ব্যান্ডন ব্যাকেটকে তাদের পুরো স্কোয়াড টিমের সামনে নিয়ে যায় আর সকলের সাথে তার পরিচয় করিয়ে দিতে থাকে।
থাকে। এখানে তোমাদের এই পুরো স্কোয়াড টিমের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই স্কোয়াড টিমের স্পেশাল অপারেশন ক্যাপ্টেন যার নাম নবী আর তার অ্যাসিস্ট্যান্ট হলো আনিকা। এছাড়াও 3 জন স্পেশাল ভাবে ট্রেন করা লেডি কমান্ডো যাদের নাম হলো হেরা, নাদিয়া এবং জেনসন। টিমের সবার সাথে পরিচয় হওয়ার পর ব্যান্ডন জানায়, আচ্ছা তোমাদের স্কোয়াড টিমে কোনো স্নাইপার নাই? ঠিক ওই সময়ে সেন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চিফ মুডা স্টার তার সাথে একজন ছেলেকে নিয়ে আসে যার নাম হলো জন্ডি। ডিপার্টমেন্টের চিফ জানায়, এই ছেলে হলো আমাদের টিমের সব থেকে ভয়ানক স্নাইপার, তুমি চাইলে তোমার মতো করে ট্রেন করে নিতে পারো। পরিচয় পর্ব শেষে সেখানে তাদেরকে বিপ করা হয় তারা কিভাবে এই মিশনে নামবে। সেখানে লেডি কমান্ডো আনিকা পুরো মিশনের একটি 3D ম্যাপ বানিয়ে পুরো টিমকে একটি রোড ম্যাপ দেখাতে থাকে। সেখানে 3D ম্যাপের সাহায্যে আনিকা জানায়, এই মিশনে প্রধান সাসপেন্ড হয়েছে আফ্রিকার এক টেররিস্ট যার নাম রাইকার কোবারলো। তবে তার পর্যন্ত পৌঁছাতে গেলে তোমাদেরকে আগে একটি বিদ্রোহী ভয়ানক বাহিনীর সাথে মোকাবেলা করতে হবে। এছাড়া এই টেররিস্ট কোবালোর 4 গ্যাং নামে একটি সিকিউরিটি রয়েছে, তারা 24 ঘন্টা তাকে প্রোটোকল দিয়ে থাকে। সেখানে ডিপার্টমেন্টের চিফ জানায়, এই মিশন কমপ্লিট করতে হবে একদম অন্ধকার রুমের মধ্যে, কারণ সেখানে এত পরিমাণ সিকিউরিটি এবং বিদ্রোহী আর্মি রয়েছে যে তাদেরকে একবার খেপিয়ে দিলে তাদের সাথে পেরে ওঠা একেবারে অসম্ভব হয়ে উঠবে। সেখানে কিভাবে তারা মিশন পরিচালনা করবে, সেই সাথে কিভাবে তারা এই আস্থানায় প্রবেশ করতে পারবে তার একটি ছোটখাটো রোডম্যাপ তাদের জানিয়ে দেওয়া হয়। পরের দিন সকালবেলা শুরু হয় তাদের এক একজনের কঠিন ট্রেন। সেখানে ব্যান্ডন ব্যাগ গুন্ডি নামে সেই ছেলেটিকে তুলে নিয়ে আসে আর তার হাতে স্নাইপার রাইফেল তুলে দিয়ে বলে, আমার সামনে শুট করে টার্গেট হিট করে দেখাও। এর ফলে সে বাধ্য হয়ে তার স্নাইপার তুলে নেয় আর তিনি নিখুঁতভাবে তার টার্গেট নিশানা করে পরপর একে একে 3টা শট তবে টার্গেট হিট করতে সক্ষম হয়। এরপর ব্যান্ডন ব্যাগের বাকিদের যাচাই করার জন্য তাদের কাছে আসে আর তাদেরকে বলতে থাকে, তোমরা কে কোন ওয়েপেন চালাতে পারো। সেখানে এক একজন এক এক ওয়েপেনের কথা বলতে থাকে। কেউ বলতে থাকে যে আমি শটগান চালাতে পাকা, আবার আর একজন বলতে থাকে আমি কুড়াল চালাতে এক্সপার্ট। তাই তাদেরকে পরীক্ষা করার জন্য ব্যান্ডন ব্যাগেট আগে নিজেদের ওয়েপেন অ্যাসেম্বল করার দায়িত্ব দেয় আর তাদের সময়সীমা বেঁধে দেয় মাত্র 15 সেকেন্ড। 15 সেকেন্ডের মধ্যে যদি তারা তাদের ওয়েপেন অ্যাসেম্বল করতে ব্যর্থ হয় তবে এই মিশন থেকে তাদের বাদ দেওয়া হবে, কারণ শত্রুপক্ষ তাদের 15 সেকেন্ডের 1 ন্যানো সেকেন্ডের সময় বেশি দিবে না, তার আগেই তারা তাদের বুকে বুলেট ঢুকিয়ে দিবে। কিন্তু এই দিকে দেখা যায় তারা মাত্র 15 সেকেন্ডের আগে তাদের নিজেদের ওয়েপেন অ্যাসেম্বল করে নিতে সক্ষম হয়। এই কাহিনী দেখে ব্যান্ডন বুঝতে পারে যে এরা আসলে এক একজন মারাত্মক ভাবে ট্রেন করা। তবে ব্যান্ডনের সন্দেহ ছিল জন্ডি নামে সেই স্নাইপারের উপরে। তবে সে রাত হওয়ার সাথে সাথে জন্ডিকে সাথে তুলে নিয়ে একটি আস্তানার সামনে নিয়ে আসে আর সেখানে তার স্নাইপার সেট করে সেটি জন্ডির হাতে তুলে দেয়। এরপর তাকে অর্ডার করে যে স্নাইপারের কিউবের সামনে তুমি যাকে দেখতে পাচ্ছ তাকে শুট করে তার খুলি উড়িয়ে দাও। এই কাহিনী শুনে জন্ডি বলতে থাকে, আরে একে তো আমি চিনি না, আমি এর মাথায় কেন হেডশট করব। আর তার থেকে ভয়ের ব্যাপার হলো আমি যদি তার মাথায় শুট করি তবে আশেপাশে থেকে বহু সংখ্যক আর্মি এসে আমাদের ঘিরে ফেলবে আর এখান থেকে বেঁচে যাওয়া কোনোভাবে সম্ভব হবে না। এসব কিছু না শুনে ব্যান্ডন তাকে অর্ডার করে যে এটা আমার অর্ডার, তুমি তার মাথায় হেডশট দাও। এখানে জন্ডি কি করবে সেটা বুঝতে পারছিল না। সে ভাবতে থাকে এই লোকটা হয়তো মহাপাগল, তা না হলে এমন অবস্থায় কেউ এমন আত্মঘাতী অর্ডার দিতে পারে। তবে যাই হোক, জন্ডি সকল কিছু উপরালার উপর ছেড়ে দিয়ে তার স্নাইপারের কিউবে চোখ রাখে আর ফাইনালি টিগারের দিকে হাত বাড়ায় আর চোখ মুখ বুঝে ফাইনালি সে একটি শট নেয়। তবে এখানে আমরা দেখতে পাই সেই স্নাইপার ছিল ফাঁকা, মানে সেই স্নাইপারের মধ্যে কোনো বুলেট ছিল না। আর এই কাহিনী দেখে জন্ডি পুরোই অবাক হয়ে যায়। আর আমরা এখানে জানতে পারি যে আসলে ব্যান্ডন ব্যাগ এখানে যাচাই করতে চাইছিল যে তার সাথে মিশনে যাওয়ার জন্য এই ছেলেটি কতটুকু ফিট আর যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য এই ছেলেটি তার অর্ডার কতটুকু শোনে। যখন এই মিশনে জন্ডি পাস করে যায় এবার ব্যান্ডন তাকে সিলেক্ট করে নেয় তার পার্সোনাল স্পটার হিসাবে। যাই হোক, এই সকল প্রিপারেশন কমপ্লিট করার পর ফাইনালি সেন্টার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চিফ মোটাইস তার টিমের সকলকে একসাথে জড়ো করে আর তাদের সামনে বসিয়ে কঠিন ভাবে মোটিভেট করতে থাকে। তিনি জানিয়ে দেয় যে এই মিশন
থেকে তোমাদের বেঁচে ফিরে আসা চান্স একেবারেই নাই বলতেই চলে। তাই এই মিশনে নামতে হবে একদম মৃত্যুকে সাথে নিয়ে, কারণ তাদের প্রতিপক্ষে এত পরিমাণ বিদ্রোহী আর্মি আর হাই প্রোটোকল সিকিউরিটি রয়েছে যে সেই প্রোটোকল ভেঙে এবং সেই বিদ্রোহী আর্মিকে কিল করে এই ভয়ানক আর্মিগুলোকে কিল করা মোটেও সহজ কথা না। এরপর তাদের সাথে কি হয়েছিল সেটা যদি তুমি জানো তাহলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এর দ্বিতীয় পার্ট যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্ট করো।